বর্তমানে বাংলাদেশের পিসি মার্কেটে এমন একটি গ্রাফিক্স কার্ড উকিঝুঁকি মারছে, আই এম শিওর যে সেটা জানার পর আপনারাও চিন্তা ভাবনা করবেন যে গ্রাফিক্স কার্ড নিলে ওই বাজেটের মধ্যে ওটাই নেব, এরকম মনোভাব আপনার চলে আসবে। তো কেননা এমন একটা ইন্টারেস্টিং গ্রাফিক্স কার্ড নিয়ে কথা বলা যায় যেটা আসতে চলেছে কয়েকদিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন। তো আপনাকে স্বাগতম এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওতে। হ্যাঁ, আমি কথা বলছি আর্কের A580 এর মতো গ্রাফিক্স কার্ড নিয়ে, যার তারিফ যতটাই করব সেটাও কম পড়ে যাবে। তাই এমন গ্রাফিক্স কার্ডকে অবশ্যই আপনি হাতছাড়া তো করতে চাচ্ছেন না, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড মূলত আমরা 3টা চ্যাপ্টারে এই ভিডিওটিকে ভাগ করে ফেলবো, যেটার মাধ্যমে আপনার বাইং যে ডিসিশন সেটা হয়তোবা আরেকটু সহজ হয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপিস হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি টেক ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে একটা গ্রাফিক্স কার্ডকে ভ্যালুয়েশনে ফেলতে পারি। সেটা দুইটা ফ্যাক্টর আছে, এক সেটা কিরকম প্রাইসিং এর সাথে আসছে, দ্বিতীয়ত এটা কিরকম পারফরমেন্স করছে অথবা এর স্পেসিফিকেশন কিরকম। তো এই ভিডিওটি মূলত 3টা ক্যাটাগরিতে বা 3টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। তো অবশ্যই শেষের দিকে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। তো এর স্পেসিফিকেশন সম্পর্কে আপনাকে বেসিক একটা ধারণা দিয়ে নেই। এটা DG2 512 জিপির সাথে আসে, আর এর স্পেসিফিক ভেরিয়েন্ট হচ্ছে ACM G10, যেটা মোটামুটি ক্যাপেবল। আর এটাকে যদি আমরা তুলনা করি আর্ক A750 সাথে, তো এটার চেয়ে যে বিশাল তারতম্য সেটা কিন্তু আমরা দেখতে পারি না, যেটা আমরা দেখতে পারি A380 মতো ডিজাস্টার রকমের জিপিউর সাথে। অর্থাৎ A580 এবং A750 মধ্যে পারফরমেন্সের ডিফারেন্স বেশি একটা নেই, আছে তবে বেশি একটা নেই, তার কারণ আপনারা বুঝতে পারছেন। এর যদি আমি এক্সি কোরের কথা বলি তো এটা 24 ব্যবহার করে, আর A570 করে 28, অর্থাৎ 4টা এক্সি কোর কম দেখতে পাই। শুধু তাই না, এখানে যদি আমরা কোরের কথা বলি তো এখানে যে শেডিং ইউনিট হয়ে থাকে তো সেটি অ্যারাউন্ড আপনারা 3072টা দেখতে পারেন। আর যদি আমি এক্সিকিউশন ইউনিটের কথা বলি তো এখানে 384 দেখতে পাই। আর এক্সিকিউশন ইউনিটে এখানে দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে ম্যাট্রিক্স ইঞ্জিন আর একটা হচ্ছে ভেক্টর ইঞ্জিন। টেনসর কোর ওই পরিমাণে থাকছে। আর যদি আমি রে ট্রেসিং কোরের কথা বলি তো এখানে 24টা দেখতে পারি, যেটা অ্যাজ ইউজুয়ালি এই ধরনের জিপিউর জন্য মোটামুটি ভালো বলতেই পারি। ক্লকও আপনারা বিভিন্ন ধরনের দেখতে পারেন, অর্থাৎ 1700 মেগাহার্টজ থেকে 2000 আপনারা 2600 মেগাহার্টজ পর্যন্ত হিট করতে পারে। আর যদি আমি মেমোরির কথা বলি তো সেক্ষেত্রে GDDR6 16 এর 256 বিটে অলমোস্ট 512 জিবির ব্যান্ডউইথ অফার করে, যা মোটামুটি ডিসেন্ট এই ক্যাটাগরিতে। আর বাকি যেগুলো এসেনশিয়াল আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর যদি আমি এর পিক পারফরমেন্সের কথা বলি তো এটা থিওরিটিক্যাল 12 থেকে 12.5 পর্যন্ত ট্রাফলপস যেতে পারে। AP32 কম্পিউটিংয়ে ডুয়েল স্লট ডিজাইনের সাথে আসে 175 ওয়াটের TDP। আর এখানে নতুন ডিসপ্লে ইন্টারফেস দেখতে পারেন, অর্থাৎ ডিসপ্লে পোর্ট 2.0 অথবা HDMI 2.1। আর যদি সফটওয়্যার বা API এর কথা বলি তো সেক্ষেত্রে সকল ধরনের সফটওয়্যার API অ্যাভেলেবেল, তাই আপনাকে আগের মতো টেনশন করতে হবে না। হ্যাঁ, অনেকের এনজাইটি থাকতে পারে যে ইন্টেল সফটওয়্যারগত দিক থেকে তো অনেক পিসি আছে। আমি বলছি বর্তমান সময়ের যে তাদের স্ট্যাবিলিটি সফটওয়্যারের এগুলো অলমোস্ট Nvidia অথবা AMD এর মতোই করে ফেলেছে, যা অবশ্যই একটা ইন্টারেস্টিং থিং। এখন চলে যাই আমরা পারফরমেন্সে, অর্থাৎ বেঞ্চমার্ক নিয়ে কথা বলবো। তো রেফারেন্স হিসেবে এখানে দুইটা গ্রাফিক্স কার্ডকে নেওয়া হয়েছে, একটা RX 6600 এর মতো জিপিইউ যার প্রাইস অ্যারাউন্ড 26 থেকে 30,000 টাকার মধ্যে দেখতে পারেন। আর একটা হচ্ছে Nvidia RTX 3050, অবভিয়াসলি এটার প্রাইস অ্যারাউন্ড 30,000 টাকার কাছাকাছি থাকছে। অলরাইট, তো বেঞ্চমার্কে যাওয়ার আগে দুইটা ইম্পর্টেন্ট বিষয় টেস্ট বেঞ্চ সিস্টেমের উপর, অর্থাৎ এটিকে টেস্ট করা হয়েছে Ryzen 7 7800X3D দিয়ে, আর 16 gigs অফ মেমোরি, অ্যান্ড অবভিয়াসলি সেটা DDR5। আর এটার সঙ্গে আরও দুটা গ্রাফিক্স কার্ডকে জুড়ে দেওয়া হয়েছে এর রেফারেন্সের জন্য, অর্থাৎ এটা কীরকম পারফরমেন্স করছে ইয়েস RX 6600 এবং RTX 3050 মতো গ্রাফিক্স কার্ড নিয়ে। তো প্রথম গেমসের যদি আমরা কথা বলি 1080p মিডিয়াম সেটিংসে স্টারফিল্ডের, আপনারা জানেন এটা কতটা নতুন একটা টাইটেল। তো এখানে RX 6600 করতে পেরেছে 47 FPS, এখানে RTX 3050 মোটামুটি ভালো করেছে 36, এবং আর্ক A580 এর মতো জিপিইউ করেছে 28। তো এখানে যদি আপনি হতাশ হয়ে যান তো আপনার জন্য এটা অতটাও হতাশার না, কেননা আমরা যদি স্টার ওয়াচ জেডাইয়ের কথা বলি সার্ভাইভর, যেটা সেটাতে আর্ক করতে পেরেছে 59 FPS, RX করতে পেরেছে 60 FPS, অ্যান্ড RTX 3050 করতে পেরেছে 48 FPS।
তারপরে রেসিডেন্ট ইভিল 4 এর মতো গেমসেও আমাদেরকে আশানুরূপ ফল দিতে পেরেছে বা এপিএস দিতে পেরেছে। আর যদি আমি কথা বলি রেডসেট অ্যান্ড ক্ল্যাঙ্কের মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স দেখতে পারছি আর্কের জন্য। তাছাড়াও যদি আমি তার পরের গেমসের কথা বলি, আর একটা নতুন আর হেভি টাইটেলের লাস্ট অফ আস পার্ট 2, সেখানেও কিন্তু একটু খারাপ পারফরমেন্স করেছে, অর্থাৎ 41, 49 এবং 59। তবে হ্যাঁ, পরের যে গেমসগুলো আছে সেগুলোতে কোনোভাবেই নিরাশ করেনি। হিটম্যান 3 যদি কথা বলি 110 করতে পেরেছে, রেড টিম আর্ক করেছে এখানে 109, অর্থাৎ সিমিলারই ধরা চলে। আর RTX 3050 মতো গ্রাফিক্স কার্ড মাত্র করেছে 86। তারপরে যদি F123 কথা বলি তো সেক্ষেত্রে 152 দেখতে পাই রেড টিম, গ্রিন করেছে 130 আর ব্লু করেছে 121, যেটা অবশ্যই মোটামুটি ভালোই বলবো। তাছাড়া যদি সাইবারপাঙ্ক 2077 ফ্যান্টম লিবার্টির কথা বলি তো এখানে আর্ক মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স করেছে 63 FPS, RX 6600 করেছে 61 আর 48 করছে আর 3050। ব্ল্যাডার গেটস 3 DX11 এ করেছে 73 FPS, রেড টিম ব্লু করেছে 71 আর গ্রিন করেছে 55, যেটা অনেকটাই লেস পারফর্ম দেখতে পারছি আর্ক A580 এর তুলনায়। তাছাড়াও যদি কথা বলি ফ্রোজা হরাইজন 5 এর তো সেক্ষেত্রে রেড টিম করতে পেরেছে 103, 88 করতে পেরেছে টিম ব্লু আর গ্রিন করেছে 71, অর্থাৎ RTX 3050 এখানে অনেকটা লুজ করেছে পারফরমেন্স। এন্ড শেষে যদি কথা বলি মার্ভেলের স্পাইডারম্যান রিমাস্টারের তো এখানে আমরা সিগনিফিকেন্ট একটা বেটার পারফরমেন্স দেখতে পাই। 114 করেছে আর্ক A580, RX 6600 করতে পেরেছে 110 আর RTX 3050 করেছে 95, যেটা অবশ্যই মোটামুটি ভালোর কাতারেই পড়ে। আর আমরা যদি 12টা গেমসের অ্যাভারেজ করি তো সেক্ষেত্রে আমাদেরকে RX 6600 77 FPS দেখিয়েছে, আর্ক A580 করেছে 68 and 62 দেখাতে পেরেছে RTX 3050। আর যদি 10 গেমসের অ্যাভারেজ দেখি তো সেক্ষেত্রে আরও বিষয়টা ইন্টারেস্টিং হয়ে যায়। RX 6600 84, আর্ক A580 এর মতো গ্রাফিক্স কার্ড করেছে 82 আর RTX 3050 করেছে 67, যেটা অবশ্যই এখানেও বিশাল একটা মার্জিন দেখতে পারছি। তো সেক্ষেত্রে গেমসে আমাদের কোনোভাবেই নিরাশ করেনি, তবে এখানে যেটা নিরাশ করেছে সেটা হচ্ছে পাওয়ার কনজাম্পশনে। অর্থাৎ আমরা যদি এখানে টোটাল সিস্টেমের পাওয়ার কনজাম্পশন দেখি তো এখানে অ্যাভারেজে অনেক গেমসেই 320 ওয়াট পর্যন্ত কনজিউম করেছিল, অপরদিকে RX 6600 করেছিল 235 and 225 করেছে RTX 3050, সবগুলোর সাথে ছিল Ryzen 7 7800X 3D। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা গেমস পিছিয়ে গেছিল, সেটার কথা আমি মেনশন করে দিই, অর্থাৎ দ্য ক্যালিস্টো প্রোটোকল এখানে 91 করেছিল RX 6600, আর্ক করেছে 90 FPS আর 74 করেছে RTX 3050। তো এখন আসি আমরা প্রোডাক্টিভ বেঞ্চমার্কে, যেটা অনেক ইম্পর্টেন্ট আর অনেকেই এই বিষয়টিকে হাইলাইট করে আসছেন, বিশেষ করে বড় বড় RTX কার্ডের সাথে। তো আমরা যদি এর প্রোডাক্টিভ বেঞ্চমার্কের দিকে দেখি, গিগবেঞ্চ থেকে শুরু করে 3D Mark, ফায়ারস্ট্রাইক বা অন্যান্য যে সকল বেঞ্চমার্কিং টুল আছে সিনথেটিক যেগুলো, সেগুলোতে তো আপ টু দ্য মার্ক পারফরমেন্স করেছে RTX 3050 চেয়ে। ইভেন আমরা যদি রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সের দিকে দেখি, আপনি ফটো এডিটিং করতেছেন অথবা ভিডিওর কাজ করেন প্রিমিয়ারে অথবা ডেভেন্সি রিজলভের মতো সফটওয়্যারে, অথবা আপনি 3Dতে কাজ করছেন, তো এটার জন্য আপনাকে সুইট স্পট একটা করে দিবে এই প্রাইসের মধ্যে থেকে। আমি জানি না Nvidia অথবা AMD কেন এই জায়গা থেকে পিছিয়ে আছে, অর্থাৎ আমি যদি তাদের মিডিয়া এনকোডিংয়ের কথা বলি অথবা ওভারঅল এক্সেলারেশনের কথা বলি তো ফার মোর বেটার পারফরমেন্স করছে এই বাজেট অনুযায়ী। ইভেন অনেক সময় দেখা গেছে যে RTX 3070 মতো প্রোডাক্টিভ পারফরমেন্স আমরা এখানে দেখতে পেরেছি, যা আসলে মাইন্ড ব্লোয়িং একটা বিষয়। ফর এক্সাম্পল, আমাকে যদি একটা অপশন দেওয়া হয় যে 30,000 টাকার বাজেটের মধ্যে সবচেয়ে প্রোডাক্টিভ গ্রাফিক্স কার্ড কোনটা ভালো হবে ভালো বাজেটের মধ্যে, অবশ্যই আমি A750 কথাই বলবো। তবে এখানে আরও যেহেতু বাজেটটা নিচে আসছে তো সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের এটাকে কনসিডার করা উচিত। অ্যান্ড আপনি যদি স্ট্রিমিং পর্যন্ত করতে চান তো নো ডাউট এখানে আপনি ভালোভাবেই করতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে AV1 এর আপনি এনকোডিং দেখতে পারবেন, যার ফলে আপনি স্মুথলি অ্যান্ড ভালোভাবে গেম স্ট্রিম করতে পারেন বা হার্ডওয়্যার এনকোডিং করতে পারেন যে কোনো প্রজেক্টের। অর্থাৎ আমি এখানে বিশ্বাস করি যে আপনাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য তো এই গ্রাফিক্স কার্ডটি অনেক স্পেশাল হতে চলেছে, বিশেষ করে আমার মতো যারা ভিডিওর কাজ করে থাকেন। সো প্রোডাক্টিভ বিষয় নিয়ে কথা বলার ছিল, তবে সময় স্বল্পতার কারণে সেগুলোকে একটুখানি স্কিপ করা হচ্ছে। তবে হ্যাঁ, আপনাদেরকে বলি এই বাজেটের মধ্যে প্রোডাক্টিভ এক্সেলারেশন এই গ্রাফিক্স কার্ডটি দেবে। আমার মনে হয় না যে 35 বা 40 হাজার টাকার মধ্যে কিছু গ্রাফিক্স কার্ড সেটা দিতে সক্ষম। হ্যাঁ,
অনেক সময় স্পেসিফিক সফটওয়্যারের উপর ভালো অপটিমাইজ হয়ে থাকে অনেক অ্যাপ্লিকেশন, তো সেটার কথা বলছি না, ওভারঅল আমি বলছি। তো এইসব দেখার পর তো একটা জিনিস তো ক্লিয়ার, আমরা এটাকে ভালো একটা প্রোডাক্টিভ মেশিনেও অ্যাড করতে পারি। তো এখন আসি পরের পোর্শনে বা চ্যাপ্টারে, অর্থাৎ চ্যাপ্টার 3-তে, যেখানে আমরা কথা বলবো এর প্রাইসিং এবং আপনার কেনা যাবে কিনা সেই বিষয়ে। আর বর্তমান সময়ের জন্য এটার প্রাইস আমরা 23,000 থেকে 24,000 টাকার মধ্যে দেখতে পারছি, তবে অ্যাভেলেবেল না অফিসিয়ালি একবার যে ব্রডলি অ্যাভেলেবেল সেটা বর্তমান সময়ের জন্য না, তবে হ্যাঁ 1-1.5 সপ্তাহের মধ্যেই চলে আসবে। আর এটা যদি চলে আসে, এর প্রাইসিং স্টার্ট হয়েছে $180, আর আই হোপ যে এটা 2-3 মাস পর এটার প্রাইস অ্যারাউন্ড এটা 21 থেকে 22,000 অথবা 20,000 টাকার মধ্যেই আসতে পারে, যেটা আমি এর আগেও প্রেডিক্ট করেছিলাম। আর এই প্রাইসের মধ্যে অর্থাৎ 20 থেকে 21,000 বা সর্বোচ্চ 22,000 টাকার মধ্যে যদি এই গ্রাফিক্স কার্ডটি আপনারা নিয়ে থাকেন, আপনাকে নো ডাউট কোনো প্রকার সমস্যায় ফেলবে না। আর আউট অফ দ্য বক্স আপনাকে যেটা পারফরমেন্স দিবে, বিশেষ করে বর্তমান সময়ে যে তাদের সফটওয়্যারকে যেভাবে অপটিমাইজ করতে পেরেছে এবং অন্যান্য গেম ডেভেলপাররা যেভাবে কাজ করে আসছে, ইভেন এআই ফিচারের কথা বলি, তো সেটা তো অবশ্যই তারা নেক্সট লেভেলে কাজ করে যাচ্ছে, যেটা আমরা এর 6-7 মাস আগেও যেটা দেখতে পারতাম না, সেটা কিন্তু এখন পসিবল। তবে এই গ্রাফিক্স কার্ডটির একটা কনস আছে, সেটা হচ্ছে আপনাকে পাওয়ার বেশি দিতে হবে, অর্থাৎ এটা 170 থেকে 75 ওয়াটের টিটিপিকে অফার করছে। আর এটাকে চালাতে গেলে আপনাকে 2টা 8 পিনের কানেক্টর থাকতে হবে, অর্থাৎ আপনার যদি পাওয়ার সাপ্লাই 500 বা 550 ওয়াটের উপরে হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করতে পারি, তো আপনারা পরবর্তীতে পাওয়ার সাপ্লাই চেঞ্জও করতে পারেন। আর ওভারঅল যদি আমি এটাকে Ryzen 7 7800X3Dর সাথে পেয়ার করে দেই, আর এটা ম্যাক্সিমাম গেমিংয়ের সময় চলে গিয়েছিল 330 থেকে 335 ওয়াট, যেটা মোটামুটি কনজিউমিং বলা যেতেই পারে। অ্যান্ড দি আদার হ্যান্ড অন্যান্য গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু অতটা চায়নি, অর্থাৎ এটা কিন্তু মোটামুটি পাওয়ার হাঙ্গার একটা কার্ড। তবে এমন না যে অনেক বেশি, যে আপনাকে 400-500 ক্রস করে দিচ্ছে হোল সিস্টেমে, এরকমটা না। 175 থেকে 200 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ কনজিউম করে থাকে অনেক সময়। তবে হ্যাঁ, প্রাইসের দিকে চিন্তা করলে এটা কোনো বিষয়ই না। আর আপনারা হয়তো ভাবছেন যে পাওয়ার কনজিউমশন করছে বিধায় অনেক হিট হবে, এরকমটাও না। এটা মোটামুটি থার্মাল এফিসিয়েন্ট একটি কার্ড, তাই আপনারা নিশ্চিন্তে এটা নিতে পারেন। আর বর্তমান সময়ে স্পার্কল থেকে শুরু করে গার্নিয়ার যেটাই বলেন না কেন, বা অন্যান্য এআইবি পার্টনারের কাছ থেকে আপনারা নিতে পারেন। বর্তমান সময়ের জন্য 23,500 টাকা হলেও আমার বিশ্বাস এটা 2-3 মাস পর এটার প্রাইস অ্যারাউন্ড এটা 21-22,000 টাকার উপরে না থাকারই কথা, যেমনটা আমরা অন্যান্য গ্রাফিক্স কার্ডের দিকে দেখেছি। তো এখন আমরা চলে আসি কনক্লুশনে, এটি আপনাদের জন্য কিনা। আপনারা যারা 20 থেকে 25,000 টাকার মধ্যে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড খুঁজছেন, যেখানে আপনি গেমিং করবেন, স্ট্রিমিং করবেন, অথবা যে কোনো ধরনের প্রোডাক্টিভ কাজ, আপনারা এই গ্রাফিক্স কার্ডটির চোখ বুঝেই নিতে পারেন। আর যদি আপনার প্রায়োরিটি থেকে থাকে আমি শুধুমাত্র গেমিং করব, অন্যদিকে ফোকাস নেই, তো সেক্ষেত্রে আপনাদের জন্য RX 6600ও ভালো অপশন হতে পারে। 26 থেকে 27,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর RTX 3050 অতটাও ভালো হবে না। অ্যান্ড আপনাকে একটা সিক্রেট কথা বলি এই ধরনের গ্রাফিক্স কার্ডগুলো সম্পর্কে, সেটা অবশ্যই আপনার হয়তো বা কাজে দিবে। আর বলতে পারেন যে ভাই একটা কথা বলেছিল, বর্তমান সময়ে যেরকম গেম আমরা পারফরমেন্স দেখছি গেমসের, সেগুলো কিন্তু এখনও ফুললি ইউটিলাইজ করতে পারছে না জিপিইউকে। অনেক সময় হ্যাঁ সফটওয়্যার লেভেলে হয়তো দেখাচ্ছে যে 100% আমরা ইউটিলাইজ করছি, তবে এটা যদি ফিক্স হয়ে আসে, অর্থাৎ যদি আরও একটু অপটিমাইজ হয়, তো সেক্ষেত্রে দেখা যাবে 2 থেকে 5% আরও আপনি মোর FPS পাচ্ছেন, যেটা অবশ্যই আপনার চয়েসকে ত্বরান্বিত করতে পারে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই মেনশন করতে ভুলবেন না। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।